Success is simple. Do what is right at the right time at the right place. বিখ্যাত মনীষীদের এরকম আরও অসংখ্য উক্তি আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেউ কেউ এর অর্থ উপলব্ধি করতে পেরেছেন, কেউ কেউ করতে পারেননি। উপলব্ধি করতে পারা সে সমস্ত মানুষগুলি হয়েছেন সফল, আর ওই সমস্ত মানুষের সফলতার গল্প তুলে আনাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। তারই ধারাবাহিকতায় আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহের নিয়মিত কৃষিভিত্তিক আয়োজন সফলতার সাতরঙে। সঠিক সময়ে সঠিক কাজ করা হচ্ছে নিয়ম, আর যদি সেটি সঠিক স্থানে হয় তাহলে সাফল্য নিশ্চিত। সাফল্যের এই ধারাবাহিকতা যখন আমরা খুঁজতে খুঁজতে সারা দেশ ঘুরে বেরিয়েছি, ঠিক তখনই দেশের প্রাণকেন্দ্র ঢাকায় গড়ে উঠেছে একটি সফল টার্কি খামার। আজকে আমরা এসেছি উত্তর বাড্ডার সাতারকুল পূর্ব পদরদিয়া মিরাজ হোসেনের টার্কি ফার্মে, যাকে সবাই টার্কি মিরাজ নামে চেনে। জানবো টার্কি মিরাজের সফলতার গল্প। হিসেবে ধরা যায় টার্কির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকা, অল্প খরচে বেশি মাংসের চাহিদা পূরণ ও তার পুষ্টিমান। আর এসব কারণ বিশ্লেষণ করেই টার্কি চাষিরা বলছেন বাংলাদেশে খুব দ্রুত গরু, খাসি ও মুরগির মাংসের পাশাপাশি টার্কিও তার জায়গা করে নেবে। আমরা এখন কথা বলবো মিরাজ হোসেনের সাথে, ওনার সফলতার গল্প জানবো ওনার কাছ থেকে। মিরাজ ভাই, জি বলুন। এই যে আপনি টার্কি ফার্মিং শুরু করেন কবে থেকে? টার্কি ফার্মটা আসলে শুরু হচ্ছে আমার 2014 সালের মাঝামাঝি থেকে, এপ্রিল থেকে। আমার কাছে মনে হলো টার্কি একটা ইন্ডাস্ট্রিয়াল বার্ড, যেটাকে নিয়ে আসলে ইন্ডাস্ট্রিয়াল রূপ ধারণ করা যায়। তো আমি নিজ উদ্যোগেই আমার কিছু বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী নিয়ে তাদেরকে নিয়ে শুরু করলাম। আর যেহেতু টার্কি শুরু করলেন, হ্যাঁ, টার্কি দিয়ে শুরু করা, যে আসলে কিছু না করতে হবে। তখন আমার বড় ভাই শাহিন হাওলাদার ছিলেন, উনি আরেক ভাই ছিলেন মশিউর রহমান, আমাকে সহযোগিতা করছেন কিছু টার্কি সংগ্রহ করে দেওয়ার জন্য। এবং তখন থেকে আসলে মূলত টার্কি নিয়ে নাড়াচাড়া করা, সেই থেকে শুরু এখন পর্যন্ত চলছে। পোলট্রি সেক্টরে আরও বেশ কিছু পশু পাখি কিন্তু ছিল, ব্রয়লার, লেয়ার, এগুলি রেখে আপনি টার্কি শুরু করলেন কেন? এক্ষেত্রে আমার যেটা কাজ করছে যে অল্প সময় অধিক উৎপাদন। যেমন ব্রয়লার নিয়ে আসলে অনেকে নেগেটিভ কথাবার্তা বলে, আমি আসার পরেই শুনলাম যে ব্রয়লার নিয়ে পজিটিভ কোনো কথাই শুনিনি। টিভি মিডিয়াতে বলেন, পেপার পত্রিকায় বলেন, এবং যারা লালন পালন করছে তারাও বিতৃষ্ণা ব্রয়লারের প্রতি। তো তখন আমি যখন টার্কিটার সন্ধান পেলাম, এটা স্টাডি করতে যে দেখলাম যে না, এটা সকল ধর্মে স্বীকৃত এবং সবাই খাচ্ছে মুরগির মতো। সেই অপেক্ষা সেম সময়ের ভিতরে, মানে 6 মাস যে বয়সটা থাকে, সেই বয়সের ভিতরে টার্কি হয়ে যাচ্ছে 8 থেকে 10 কেজি। আর ফুড কস্ট যেটা আমরা হিসাব করলাম, আমি দেখলাম যেহেতু এরা 60% তৃণভোজী, বাইরে কিছু অন্যান্য দানাদার খাবার দিলেই এরা ওই ওজনটা চলে আসছে, 8 থেকে 10 কেজি ওজনটা। সেটা আমি মনে করলাম যে সম্ভাবনাময়। সেটা হচ্ছে আপনি যখন শুরু করেছেন আর কি, তখন মোটামুটি কত টাকা মূলধন নিয়ে শুরু করেছিলেন? আসলে সেটা ফিক্সড আমি কোনো হিসাব বলতে পারবো না, কারণ অল্প অল্প করে শুরু করা। কখনো আমরা 1 লাখ 2 লাখ টাকার উপর টার্কি বার্ড কালেকশন করেছি, কখনো আবার দুটোও করেছি। সেই করতে আমি টার্কি ইনভেস্ট করার চেয়ে ফার্মার ডেভেলপের দিকে বেশি নজর দিয়েছি। এখন তার মানে সব মিলিয়ে মোটামুটি কতজন খামারি চাষ করছেন আর কি? পুরো বাংলাদেশে আর কি মিডিয়াম পর্যায়ে যে খামারি রয়েছে, প্রায় 40 জনের মতো খামারি আছে, যারা প্রোডাক্টটা আমার সাথে যোগাযোগ করে বিক্রি করছেন। অন্তত কতটুকু জায়গা হলে একটা টার্কির খামার তৈরি করা সম্ভব? কমার্শিয়ালভাবে যদি আপনি চিন্তা করেন যে টার্কি নিয়ে কী করবেন, সেই হিসাবে আপনাকে অনেক হিসাব নিকাশ করতে হবে। সেটাই, কারণ পর্যাপ্ত পরিমাণ জায়গা লাগবে এখানে, কারণ
টার্কির একটা প্রধান সমস্যা হয়ে গেছে, অনেকেই বলে যে মেটিং সমস্যা, ডিমে ফার্টালিটি আসে না। এটার এক কারণ হলো যে পুরুষ যে টার্কিটা এবং সেই মহিলাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক নাচানাচি করে কিংবা করে তারপর মিটিংটা করে, অল্প জায়গার ভিতরে আসলে সেটা তারা পারে না, কিংবা দেখা যায় যে অল্প জায়গার মধ্যে তারা করলে নিরিবিলি একটা জায়গা খুঁজে তারা মিটিং করার জন্য। একটা পুরুষ একটা মহিলার সাথে মিটিং করতে গেল, দেখা যায় যে অন্য একটা পুরুষ এসে তাকে নামাই দিচ্ছে কিংবা ফাইটিং করতেছে, সেই ক্ষেত্রে আসলে ফার্টাইলটা ভালো মতো আসে না। এটাই হলো মূল সমস্যা। খাবার দাবারের ব্যাপারটা আপনি দেখছেন কীভাবে? হ্যাঁ, খাবার দাবারের ব্যাপারটা এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো মানুষ আকৃষ্ট হচ্ছে খাবার দাবারের জন্য, যেহেতু এরা তৃণভোজী, না ছাগল না মুরগি। আচ্ছা, খাবারের ক্ষেত্রেটা এখানে হয়, এখানেই মজা। এরা 60 থেকে 70% ঘাস খায়, মানে ভেজিটেরিয়ান, একদম সকল ধরনের ঘাস খাবে এরা। তারপরে আর চাল কুমড়া বলেন, মিষ্টি কুমড়া বলেন, পেঁপে বলেন, অন্যান্য ফল পোকরা বলেন, তার সামনে দেবেন তারা খাবে। বর্তমানে টার্কির বাজার মূল্য কেমন? এখন মার্কেটে একটা আসলে অনেক রয়্যাল ফুড হিসেবে এটার চাহিদা। যেমন 1 মাসের বাচ্চা হতে 2 মাসের বাচ্চা 2500 থেকে 3000 টাকা করে জোড়া বিক্রি হচ্ছে। জোড়া? হ্যাঁ। টার্কির অসুখ বিসুখ আপনি কীভাবে দেখছেন? এই ক্ষেত্রে আমি বলবো গত 1.5 বছরের এক্সপিরিয়েন্সে অনেককেই বলতে শুনেছি টার্কির আসলে রোগ নেই, কিন্তু আসলে ভুল সেটা। পোলট্রি সেক্টর এবং লাইভ বার্ড যেহেতু রোগবালাই আছেই, তবে এটা সহিঞ্জু একটা জাত, যেটা মানে সহ্য সীমা আছে এদের রোগের, কিন্তু তাই বলে রোগ হয় না যে তা না। যেমন আমি দেখলাম আমাদের দেশের টার্কির সবচেয়ে বড় সমস্যাটা একটা ঠান্ডাগত একটা সমস্যা আছে, ফাউল কলেরা। ফাউল কলেরা অ্যাটাক করে। কিছুদিন আগে আমার বেশ কিছু টার্কিতে ফাউল কলেরা এফেক্ট করেছে। আবার আরেকটা মেইন প্রবলেম হলো 26 থেকে 28 দিন বয়সে, মানে 1 মাস বয়সের মধ্যে টার্কির ফাউল পক্স হয়। এই কারণে অনেক টার্কি মারা যায়। আচ্ছা মিরাজ ভাই, এই যে মনে করেন যে টার্কির যে অসুখ বিসুখগুলি হয়, আপনি যেগুলি বললেন, ফাউল কলেরা আর ফাউল পক্স, এর সিমটম কি দেখলে আসলে বুঝতে পারবো যে হতে যাচ্ছে বা হবে? ফাউল কলেরা আসলে এটা যখন বোঝা হয়, পায়খানার রং দেখে আমরা এই ব্যাপারগুলো নির্ণয় করে থাকি যে কী রোগ হলো। আরেকটা সিমটম হয় ঠান্ডা লাগে, চোখ ফুলে যাবে, এই ধরনের কিছু সিমটম হয়। তবে এগুলো আমরা খামারিদেরকে বলে দিই যে কী কেন হয়, এটা বিস্তারিত আলোচনা এখানে সম্ভব নয়। আসলে মূলত টার্কির রোগটা নির্ণয় করা হয় তার পায়খানা দেখে, স্টোরটাকে কালারটা, রং কি, হলুদ হলো কি না, রক্ত আসলো কি না, এই ধরনের বিভিন্ন জিনিস দেখে ফল কলারটা নির্ণয় করে। বিশেষ করে পায়খানার সাথে যদি রক্ত আসে, হলুদ কিংবা নীলাভ একটা কালার থাকে, তখনই আমরা ওইটা ধরে রাখি। আর নর্মালে যেগুলো হয় অনেক সময় চুনা পায়খানা করে, ঝিমিয়ে থাকে, এগুলোর জন্য সাধারণ যে ওষুধগুলো আছে এগুলো হয়ে যায়। এগুলো কিছুদিন পর হতেই পারে। আসেন তাহলে আমরা দেখি আমাদের খামারটা। ও বাবা, শান্ত পাখি। জি, সাধারণত টার্কি মানুষ ঘেঁষা একটা পাখি। আচ্ছা। অন্যান্য পাখি যেমন ঠোকরায় কিংবা আক্রমণাত্মক, ওদের ভিতর সেই আক্রমণাত্মক ভাবটা নেই। ওরা দেখা যায় মিশুক স্বভাবের এবং মানুষের সাথে মিশে চলে। এবং বর্তমানে বাংলাদেশে যে টার্কিগুলো আছে এগুলো হেরিটেজ টার্কি। আমাদের হেরিটেজ টার্কি যেটা, এটা ওয়াইল্ড থেকে আসা, আমাদের দেশে আবহাওয়ার সাথে এটা মানানসই হয়ে গেছে। কিন্তু মানে রং চেঞ্জের কারণে কি নাম পরিবর্তন হয়েছে বা এরকম কিছু? না, ওইটা ওরকম হয় না, কিন্তু হয়েছে যেমন হোয়াইট ববলার বলা হয়, ওইটাকে ব্ল্যাক বোস্টেড বলা হচ্ছে। এটাকে ব্ল্যাক বুস্টেড কোন? এই যে ব্ল্যাক, যেটা একদম ব্ল্যাক কালারটা যেটা আমরা দেখতেছি, এই যে হ্যাঁ কমপ্লিট ব্ল্যাক যেটা আমরা দেখতেছি, এটা ব্ল্যাক বোস্টেড বলা হয়। তো এই আমরা ইয়াটা দেখি, এই যে এই একটা টার্কি দেখেন, এটা হোয়াইট ববলার যেটা, এটা প্রায় 8 কেজির মতো আছে। এটা এবং এটা 7 মাস ওজন হয়েছে। আচ্ছা, 7 মাস বয়স। হ্যাঁ, এত বড় একটা প্রাণী আপনি ধরছেন, হয়তো অন্য কিছু হলে কিন্তু দেখেন খুব নিরীহ। এবং আপনার সাথে এই যে এটা যে দেখছেন, এটা হলো একটা পুরুষ টার্কি। পুরুষ টার্কিটার এই যে সুরটা যেটা থাকে, স্নোজ বলা হয়, এটা কিন্তু বড় হয়। এখন দেখেন ছোট, এই যখন উত্তেজিত হয়, সেক্সুয়াল ইয়াটা আসে, তখন এটা বড় হয়ে যায়, নিচে নেমে যায় এবং এগুলো ফুলে থাকে এবং পেখম মেলে। আচ্ছা, ওই যে আরেকটা দেখতে পাচ্ছি সাদা কালো মিশ, এটাকে রয়্যাল টার্কি বলা হয়। যেমন এই টার্কিটা আমরা দেখতেছি, এটা একটা আমাদের ফিমেল টার্কি। এটারও 7 মাস বয়সে ডিম দিচ্ছে। দেখেন এটা কিন্তু অনেক ছোট, এটা দুটোটারই আছে, কিন্তু মহিলাটা অনেক ছোট এবং এগুলো অনেক ছোট ছোট, এই জন্য এটা মেল। এটা হলো একটা রয়্যাল টার্কি। এই যে দেখেন, এই যে কালারটার মানে সাদার ভিতরে যে কালো একটা শেড পড়ছে, টাইগার শেড, এটাকে রয়্যাল টার্কি বলা হয়। আচ্ছা আচ্ছা। এবং এটা অনেক সৌন্দর্য, যখন পেখমটা মেলে, এই যে মোরগ টার্কিরা বিশেষ করে অনেক সৌন্দর্য লাগে। আমরা দেখতেছি একটা শেড পড়ছে, এটা অনেক সুন্দর একটা টার্কি। মানে ডেফিনেটলি একদম শুরুতে যখন টার্কিগুলি ছোট থাকে, তখন কোনো না কোনো একটা প্রোটেকশনের ব্যবস্থা তো অবশ্যই নিতে হয়। সেক্ষেত্রে আমরা যেটা হয়, এখানে ভ্যাকসিনেশনটা করি 0 ডেজ থেকে। 0 থেকে 4 ডেজের ভিতরে আমরা রানীক্ষেতের যে ভ্যাকসিনেশনটা আছে সেটা কমপ্লিট করি 4 দিনের মধ্যে। এটা আমরা টার্কি চোখে দিই, বাচ্চাটা যেটা থাকে ওটার একটা চোখে 1 ফোঁটা করে দিয়ে দিই।
এরপরে আমরা 16 দিনের মাথায় 16 থেকে 26 দিনের মাথায় আমরা ফাউল পক্সের একটা ভ্যাকসিনেশন করি 26 দিনের মধ্যে। নর্মালি এগুলি কি মানে খাবার সংক্রান্ত কোনো অসুখ হতে পারে? না ওগুলো ওদের জেনেটিক্যালি এটা হতে পারে। যেমন আমাদের পোলিও হতেই পারে, পোলিও কিন্তু কোনো খাবার থেকে কিংবা ইয়ে থেকে হয় না মানুষের, তেমনি টার্কিরও ওই ফাউল পক্স এটা ওদের জেনেটিক একটা প্রবলেম হতে পারে। বাতাস সংক্রান্ত কারণে হতে পারে, বাতাস সংক্রান্ত কারণে হতে পারে, কিংবা এমনিই হতে পারে, অনেকের হয়ে থাকে এটা নরমালি এটাই। আচ্ছা, এই যে আপনার দানাদার খাবারের পরিমাণ কেমন লাগে একটা করে টার্কির জন্য? কি পরিমাণ দানাদার খাবার? আমি এভারেজে যেটা করি যে 100 টার্কি 10 কেজি দানাদার খাবার লাগে ডেলি। আলাদা করে বাতাসের কোনো ব্যবস্থা? না, আলাদা কোনো বাতাস নেই, কারণ আমার শেডটা দেখতেছেন চারিদিকে বাতাস আপ ডাউন করতে পারতেছে, একদিকে সার্কুলেশন যেটা হচ্ছে এটা মেনটেন করতে হবে। যদি আমরা সেট করি যেটাই করি, বাতাস যেন এক সাইড থেকে ঢুকে আরেক সাইড থেকে বের হয়ে যেতে পারে, মানে সার্কুলেশন যেটা সেটা হতে পারে। না হয় ঠান্ডাজনিত অনেক ধরনের ভাইরাস এফেক্টেড করতে পারে যদি বাতাসটা এখানে আবদ্ধ হয়ে যায়, একটা অ্যামোনিয়া গ্যাস জমে যায়। আর টার্কির মজার ব্যাপার হলো টার্কির যে স্টোরটা হয় পায়খানাটা মলটা, এটা দেখা যায় যে শুকনা গোবরের মতো, মানে ভেঙে যায়, সরাই যায়, এটা থাকে না। এই একটা জিনিস আছে যার কারণে এটা স্যাঁতসেঁতে হওয়ার সম্ভাবনা নেই। আর আলো বাতাস রোদ জড়িয়ে পড়ে এটা ভিতরে, তাহলে এটা হবেও না। এই পাশে তাহলে কি করেছেন? এইখানে যেটা হলো আমার অনেক বাচ্চা আসে বিভিন্ন খামারি থেকে, সেই বাচ্চাগুলোকে আমি এখানে রেখে দিই। নিচে আমার আছে ইনডোর, ওখানে রাখি। এগুলো ব্রিডিং পিরিয়ড শেষ হয়ে গেছে, এগুলো নর্মাল প্রকৃতির সাথে মিশে যাবে এবার। এদের লাইট কিংবা তাপ কোনো কিছু দেওয়ার দরকার নেই, যার জন্য ওদেরকে আমার এখানে রাখা। এখানে রেখে বিষয়টার সঙ্গে অভ্যস্ত করে এরপর আমি নতুন ফার্মারদেরকে দিচ্ছি। এখানে যেটা করছে আমার সাথে আরেকটা হ্যান্ড কাজ করতেছে বাচ্চাগুলো ডেভেলপ করার জন্য। তাদেরকে যেটা মানে স্ট্রেটলি রিকোয়ারমেন্ট যে এই ওয়ার্ডসগুলো যে ভ্যাকসিনগুলো দেওয়া দরকার সেগুলো অবশ্যই দেবে, এবং এটা আমি যে দেখে আসি, এবং যে টাইম শিডিউলটা মেনটেন করা আছে সেটা সে সময় নক করে দিচ্ছে কিনা না দিচ্ছে কিনা, মানে সম্পূর্ণ 24 আওয়ার তার সাথে আমার টেক কেয়ার করা থাকে। কারণ এটা একটা লিঙ্ক ডেভেলপমেন্ট, একজনের বাচ্চা ডেভেলপ করছে আরেকজন এই বাচ্চাটা নিয়ে ফার্মিং করছে। একদিনের জন্য আসলে ব্যাপারটা না। এটা ভিতরে আসলে তো একটু লো, হ্যাঁ নিচু করা, তারপরে ভিতর আসুন দেখুন। এই যে এই বাচ্চাগুলো, জি এই যে এই বাচ্চাগুলো দেখেন, এক একটা বাচ্চা প্রায় 450 গ্রাম ওজন হয়ে গেছে এবং 45 ডেজ প্লাস এই বাচ্চাগুলো। এই বাচ্চাগুলো আশা করি আর কোনো সমস্যা নেই। এই যে এই বাচ্চাগুলো, মানে এগুলি অসুখ বিসুখ নিয়ে কোনো এইটা মানে এই মুহূর্তে পর্যন্ত যতগুলো ভ্যাকসিন দেওয়া হয়েছে এগুলো দেওয়া হয়ে গেছে এদেরকে। আচ্ছা, মানে যে যতগুলি ভ্যাকসিন দেওয়া থাকে নরমালি, কিন্তু এই বয়সে ফাউল পক্সের একটা সম্ভাবনা থাকে। দেখেন এগুলোর একটা ফাউল পক্স নেই, তার মানে এই ফাউল পক্সের টিকাটাকে দেওয়া হয়েছে, যার কারণে এটা হয় না। এটা আমরা আবার ফাউল কলেরা টিকাটাও যদি দেওয়া হয় তাহলে এই সমস্যাটা আর হবে না। এখন এখান থেকে ফার্মারের কাছে যাওয়ার পরে যে টিকাগুলো চাঁদ আমরা একটা শিডিউল দিয়ে দিব, এটা স্কেডিউল করে দিবেন যে এই দিনের মধ্যে এই টিকাটা আপনাকে দিতে হবে, মানে হ্যান্ড চেঞ্জ, মানে তার কাছে ওইটা হ্যান্ডওভার করা। আচ্ছা, এগুলি আরো কতদিন পরে আপনি? এগুলো এখনই ফার্মার নিতে পারে, এগুলো ফার্মার এখনই নিয়ে নিতে পারে, এগুলো রেডি ফর গো নিউ হোম। এই যে আপনি যে ইনকিউবেটরে এখন ডিম ফুটাচ্ছেন আর কি, জি, আপনি কি প্রথম থেকেই এই ইনকিউবেটরেই মানে ইনকিউবেটর কি প্রথম থেকে ব্যবহার করতেন? হ্যাঁ, প্রথমে আমি হোমমেড একটা ইনকিউবেটর বানাইতাম, মানে এটা নিজস্ব প্রযুক্তিতে বানানো। তো শশী ভাই আসুন, আগে আমরা ইনকিউবেটরটা দেখার আগে এখানে আমার কিছু বাচ্চা রাখি আমি ইনডোরে, এগুলো একটু দেখি। এই যে দেখুন, এই যে এগুলো 40 থেকে 45 দিন বয়সের বাচ্চা। আচ্ছা, এখানে হ্যাঁ আসুন একটু। এই যে এগুলো 40 থেকে 45 দিন। এখানে মূলত আমি ওই যে বাচ্চাগুলো একটু তাপ দেওয়া দরকার হয় তাদেরকে এখানে রাখি, দেখতে পাচ্ছেন এখানে ব্রুডার আছে, তো এখানে এই বাচ্চাগুলো রাখা হয়। এখান থেকে তারপর উপরে বাচ্চা যেগুলো হয় ওদের ফ্রি ওয়েদারে ছাড়ানো হয়। এখানে কতদিনের বাচ্চা এখানে নিয়ে এসে রাখেন? আমি 1 মাসের বাচ্চাটা এখানে নিয়ে আসি। আচ্ছা, মানে 1 মাসের যে টানার পর এখানে আমার 10-15 দিন থাকে, থাকার পরে যখন ফ্রি ওয়েদারে ম্যাচ হয়ে যায় তখন আমরা উপরে, মানে 10-15 দিন থাকার পরে যখন ওরা একটু ম্যাচিউর হয়ে যায়। জি। আর এখানকার খাবার দাবারের প্রসিডিউর কি? এখানে আমরা আসলে এখন পর্যন্ত যেটা দিচ্ছি ব্রয়লার স্টার্টার যেটা পাই আমরা, ওইটাই ওদেরকে এখন দিচ্ছি। তাহলে এই হচ্ছে যে আপনার এটা হলো একটা ইনকিউবেটর, এখানে মনিটরে দেখেন টেম্পারেচার এবং হিউমিডিটি কন্ট্রোল করা হয়, যে যেটা এখানে দেখানো হয় এখান থেকে কন্ট্রোল করা যায়, এবং এটা ফুল টেম্পারেচার হিউমিডিটি। এই যে টেম্পারেচার, টি ফর টেম্পারেচার, এফ ফর এইচ ফর হিউমিডিটি। তো এটা টার্কির জন্য আমরা রাখি। এরপরে ইনকিউবেটরের ভিতরে যে কার্যক্রম হয় এখানে স্ক্রিনে এটা দেখানো হয়। মাশাআল্লাহ, একটা সিল্কির বাচ্চা ফুটছে দেখেন, যে আমেরিকান যে সিল্ক আছে সিল্কির বাচ্চা, এটা অটোমেটিক কিন্তু ফুটেছে।
এই যে এটা দেখেন, এটা একটা বাচ্চা একা একাই ফুটে জি জি নিচে ওখানে ছিল। আরো বাচ্চা ফুটতেছে। এটা বয়স কত? এটা ফুটবে, এগুলো সব ফুটবে। এই দেখেন একটা বাচ্চা, এটা কি আজকে নড়ছে। ফুটেছে? এই যে একটা নড়ছে দেখেন, এটা এই যে ঠোঁটটা নড়তেছে। এটা সিল্কি, আমেরিকান সিল্কি মুরগি বাচ্চা। মিরাজ হুসাইনের টার্কি ফার্মিং দেখে উদ্বুদ্ধ হয়েছেন অনেকেই। আমরা এখন কথা বলবো তাদের মধ্যে একজনের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আচ্ছা, আপনার নাম কি? মাসুমুর রহমান। আচ্ছা মাসুম ভাই বললাম। হ্যাঁ বলুন। এই যে আপনি টার্কি ফার্মিং শুরু করেন কবে থেকে? এখন থেকে 4 মাস আগে হবে, 4 মাস আগে। প্রায় 4 মাস থেকে আপনি টার্কি ফার্মিং শুরু করেছেন। টার্কি ফার্মিংয়ে উদ্বুদ্ধ হলেন কিভাবে? টার্কি ফার্মে অ্যাকচুয়ালি আমি অনেক আগে থেকেই দেখেছি এখানে, মানে মিরাজ ভাইয়ের এখানে অনেক লোকজন আনাগোনা হতো। হ্যাঁ, তারপর আমি নিজেও ভাবলাম যে এটা তো দেশি মুরগির মতোই কিছুটা, পালন করা খুবই সহজ এবং তাদের খাবার টাবারও কম লাগে। হ্যাঁ, যার জন্য আমি নিজেও উদ্বুদ্ধ হলাম যে না, আমি অনেক আগে থেকেই মুরগি পালতাম। তারপরে টার্কি দেখে আরও বেশি আগ্রহ হলাম যে ওরা সবুজ ঘাসের প্রতি অনেক আগ্রহ, তাই আমি আর কি এই টার্কি পালার প্রতি এত আগ্রহ যে ওদের খরচটা অনেক কম, কষ্ট কম চলে আসে খরচটা। এই 4 মাসের বর্তমান অবস্থা কি? এই 4 মাসে ইনশাল্লাহ আমি 5টা দিয়ে শুরু করেছিলাম, 2টা পুরুষ এবং 3টা মহিলা। 4 মাসে আমার প্রায় এখন 16টা টার্কি হয়েছে। এর মধ্যে বাচ্চা হয়েছে বাকিগুলো, যা হয়েছে এই 4 মাসের মধ্যেই। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। আমরা আশা করছি আপনার এই ফার্ম উত্তরোত্তর আরও বড় হোক, আরও বড় হবে, আপনি আরও লাভবান হবেন, দেখে আরও অনেকে উদ্বুদ্ধ হয়ে টার্কি ফার্মিং শুরু করবেন। আমি ফেসবুকে একটা পেজ দেখছিলাম যে টার্কি মিরাজ নাম করে। তো ওই পেজটার থেকে বিভিন্ন ইনফরমেশন এবং টার্কি চাষের যে ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশে আছে এবং বহির্বিশ্বেও টার্কির বিশাল একটা চাহিদা আছে। তো এটা আমরা যদি রপ্তানির দিকে যেতে পারি, আমাদের দেশের জন্য বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা আনতে পারবো। আপনি কবে থেকে এই টার্কি ব্যাপারে উদ্বুদ্ধ হন? মিনিমাম 1 বছর। 1 বছর থেকে আপনি তাহলে এই টার্কির প্রতি কেন উদ্বুদ্ধ হলেন? এটা দেখলাম বর্তমানে ব্যাপক চাহিদা, কিন্তু ওভাবে খামার সবাই গড়তে পারেনি। তাই আমরা কিছু ফ্রেন্ডরা মিলে এখানে শুরু করতে চাচ্ছিলাম। আমি একটা খামার করব, এখনই 100 টার্কি নিব, নিয়ে আমার এলাকায় সিলেটে প্রথমে শুরু করব 100 টার্কি নিয়ে মিরাজ ভাইয়ের কাছ থেকে। ওখান থেকে মুরগিগুলা বড় করব, তারপর প্রোডাকশনে আনবো, তারপরে বাচ্চা করব। আমার টোটাল সিলেট অঞ্চলটা আমি নিজেই চাচ্ছি যে কাভারেজ দেব, মানে মার্কেটিংটা সিলেটেই যেন কাভার করতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা আগেও দেখেছি টার্কি পালন সম্পর্কে, জেনেছি টার্কি পালন সম্পর্কে, কিন্তু আমাদের আজকের জানবার বিষয় ছিল শহরে কিভাবে টার্কি পালন করা সম্ভব হয় এবং এর বিপণন ব্যবস্থা সম্পর্কে। দেখলাম, জানলাম, বুঝলাম টার্কি পালন বিপণন ব্যবস্থা সম্পর্কে। পুরো ব্যাপারটা, পুরো ব্যবস্থাপনা ঠিক কিভাবে সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব সে ব্যাপারে জানতে পারলাম পুরোপুরি। আমাদের এই পর্ব সম্পর্কে যদি আপনাদের কিছু জানবার থাকে বা জানাবার থাকে তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সফল উদ্যোক্তার সফলতার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন।